চিঠিতে তুমি কি লিখছো? খারাপ কিছু? না, তেমন কিছুই না, সাধারণ কয়েকটা কথা লিখছি। তাহলে কান্না করব কেন? তুমি তো একটা পাগলি, অল্পতেই কান্না করে ফেলো, তাই বলছি। আচ্ছা যাই হোক, রেহানা, তুমি কি জানো আমার সবচেয়ে বেশি মন খারাপ কখন হয়? কখন? তোমার চোখের পানি দেখলে। খারাপ কিছু যে কান্না করব? ঠিক আছে, কান্না করব না। হাসান, তোমার কি মন খারাপ? না। আচ্ছা, একটা কথা বলবো, শুনবা? আচ্ছা শুনবো, বলো। আজ শেষবারের মতো সেই গানটা শোনাবা? শেষবার বলতেছো কেন? এরপর থেকে আমি আর শুনতে চাইবো না, তাই। কেন? আরে আজকের পর থেকে রেগুলার তুমি নতুন নতুন একটা করে গান শোনাবা। এক গান আর কতদিন ভালো লাগে বলো? ও আচ্ছা। হ্যাঁ, আর শোনো, কখনোই মন খারাপ করবা না, ঠিক আছে? মন খারাপ করব কেন? না, এমনিতেই আর কি বললাম। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আরে পাগলি, তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আচ্ছা শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরদিন সকালে রেহানা তার বান্ধবীকে নিয়ে হাসানদের বাসায় যায়। যাওয়ার পরে দেখে বাসায় অনেক ভিড়, আর সাদা কাফনে জড়িয়ে কে জানে শুয়ে আছে। রেহানা জিজ্ঞেস করলো, এইটা কে? একটু পরে পাশ থেকে কে যেন উত্তর দিল, এটা হাসান, ও আর এই পৃথিবীতে নেই। এইটা শোনার পর রেহানা একটা চিৎকার দিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। টানা 3 ঘন্টা পর রেহানার জ্ঞান ফিরে সে আর কোনো কিছু না ভেবে ডাইরেক্ট হাসানের রুমে চলে যায়। যাওয়ার পরে ওর কথা অনুযায়ী একটা বক্স পাই। বক্সটা খোলার পরে ওখানে একটা চিঠি পাই। চিঠিটা পাওয়া মাত্র চিঠিটা খুলে পড়া শুরু করে। চিঠিতে লেখা ছিল, রেহানা, আমি জানি তুমি কান্না করতেছো, কান্না করো না প্লিজ। আচ্ছা রেহানা, তোমার কি মনে আছে তুমি একটা শাড়ি পছন্দ করছিলা? তোমার কি মনে আছে, লাল রঙের? তখন আমার কাছে টাকা ছিল না, সেই জন্য ওই সময় আমি কিনে দিতে পারি নাই। শাড়িটার দাম ছিল 2050 টাকা। তখন আমার কাছে টাকা না থাকায় কিনতে পারি নাই। বাট কাল যখন আমার কাছে টাকা আসলো, হাতে টাকা পাইলাম, তখন তোমার সেই শাড়িটির কথা মনে পড়লো। কিন্তু যে দোকানে শাড়িটি পছন্দ করছিলা, সেই দোকানে অনেক খোঁজাখুঁজির পরেও শাড়িটি পেলাম না। পুরো মার্কেট খুঁজে অনেক কষ্টে সেই শাড়িটি পাইছি। পাওয়ার পরে দেখো, ওটা তোমার জন্য কিনে রেখে দিছি। দেখো বক্সের মধ্যে প্যাকেট করা আছে, নিচের দিকে হাত দাও, পাইবা। শাড়িটি কিন্তু পরবা তুমি। এখন তুমি নিশ্চয় ভাবতেছো যে আমি এতগুলো টাকা কোথায় পাইছি। আশরাফ খানকে তো তুমি চেনোই, তোমার বাবার পরিচিত উনি একটা নতুন ওষুধ তৈরি করছে। ওইটা কোনো মানুষের শরীরে দিলে মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সে মৃত্যুবরণ করবে। আর সে ওষুধটি পরীক্ষা করার জন্য একটি মানুষের বডি দরকার ছিল। সেই বডিটি আমি দিয়েছি। মনে করো না এমনি এমনি দিয়ে দিছি। আমাকে বলা হয়েছিল আমি যদি আমার বডিটা দিই তাহলে বিনিময়ে আমাকে 5 লক্ষ টাকা দিবে। আর আমি তো একটা ব্যর্থ ছেলে, আমার বাবার হার্টের অসুখ আছে, তার কোনো চিকিৎসা করতে পারতেছি না। তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। আর আমি যে 5 লক্ষ টাকা পাবো, এখান থেকে 2 লক্ষ টাকাতে বাবার চিকিৎসা হয়ে যাবে এবং আমাদের সংসারটা ভালো চলে যাবে। বেঁচে থাকতে তো সংসারের জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু আমার মৃত্যুতে যদি আমার বাবা সুস্থ হয় এবং আমাদের সংসারটা ভালো চলে, তাহলে এটাই আমার জন্য ঠিক। আর এদিকে আমার বোনেরও বিয়ে দিতে হইব। আমি চাই না আমার বাবা আমার বোনের বিয়ে নিয়ে টেনশন করুক। আমি তো বেঁচে থাকলে কিছু করতে পারতাম না। আমার মৃত্যুই যদি সব কিছুর সমাধান হয়, তাহলে এটাই আমার জন্য বেস্ট। সারা জীবন তো বাবার বোঝা হয়ে থাকলাম, এখন না হয় কিছু একটা করে গেলাম। এখন বাবার অপারেশনও হবে আর আমার বোনটির বিয়েও হয়ে যাবে।
রেহানা, তোমার অনেক কষ্ট হতে চায় না? তোমাকে নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল। আমাদের ছোট্ট একটি সংসার হবে, দুজনে একসঙ্গে থাকবো, অনেক ভালোবাসবো তোমাকে। কিন্তু দেখো, তোমাকে স্বার্থপরের মতো একা করে চলে গেলাম। আর তুমি না আমাকে ভুলে যেও। তুমি সুন্দর একটা ছেলে দেখে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। আমি দেখবো তোমায় দূর আকাশ থেকে। এটি তোমার হাসান। সো যারা এই গল্পটি এই পর্যন্ত শুনছেন তারা সবাই প্লিজ, যদি গল্পটি ভালো লাগে এই পেজটি ফলো করে দিবেন। আর যারা আমাদের এমন গল্প রেগুলার চান তারা সবাই কমেন্ট বক্সে বলবেন ভাইয়ার নতুন গল্পগুলো দেন। আর যদি আপনাদের সাথে এমন কোনো স্টোরি হয়ে থাকে তাহলে আমাদের ইনবক্সে আপনাদের লাইফের স্টোরি বা যদি আপনার মনে কোনো স্টোরি থাকে তাহলে আমাদের ইনবক্সে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ গাইস, আসসালামু আলাইকুম।